যেন ওই আইন আদালত সেইভাবে ঠিক করে। এই যারা আমাদের টকশোতে বসে কথা বলে, এই রাজনীতির পথ পদবীর নামে এত ভীষণ নোংরা কথাবার্তা বলেন, ইনায় বিনায় মবকে জাস্টিফাই করেন, ভীষণ দুঃখজনক। মনে রাখবেন, আমরা খুব নির্দ্বিধায় বলতে পারি যে একজন গরু চোর হিসেবে পিটায় মারলাম বা চোর হিসেবে পিটায় মারলাম। গরু চোর আমি ধরছি, আমি তাকে ধরে থানায় দেবো না? আমি এই যে তার কেন পিটিয়ে মারবো? এই যে ফদ ভাই বলছিলেন চোর হিসেবে কেন একজন বৃদ্ধ বাবাকে আমি পিটিয়ে মারবো বলে? এই যে ফদ ভাই বলছিলেন ছোটবেলায় দেখেছেন, এটা তো সত্য দেখেছেন, কিন্তু এটা তো আসলে উল্লাসিত হওয়ার বিষয় না। দেখেন, এই পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত সম্পদ এক করে আপনি একজন মানুষের জীবন পাবেন না। মানে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে একজন মানুষের জীবন আপনি পাবেন না। আর সেইখানে আমরা গত বছর 2025 সালে 198 জন, তখন কিন্তু কোনো গণ অভ্যুত্থান নেই, রেকর্ড পরিমাণ লোক 198 জন লোককে আপনি মব করে পিটিয়ে মারলেন। 2024 সালে সংখ্যাটা ছিল 179। এবছর একটা নির্বাচিত সরকার আসলো 2 মাস, তারপরেও জানুয়ারি থেকে এপ্রিল 40-45 জন লোক মারা গেছে, মানে 500-550 লোক মারা গেছে। আপনি যদি পৃথিবীর সমস্ত সম্পদ এক করেন, আপনি তো এই সম্পদ পাবেন না, মানে একটা মানুষের জীবন পাবেন না। সেই আমরা কি নির্বিধায় মবটাকে, একটা নির্জলা সন্ত্রাসকে আমরা রাজনৈতিক রূপ দিচ্ছি, যে যার প্রয়োজনে রাজনৈতিক রূপ দিচ্ছি। আচ্ছা, এখন না একটা রাজনৈতিক সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তো কোনো রাজনৈতিক দলের ছিলেন না, তো তিনি কেন দীপচন্দ্র দাসকে যখন আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় বা কবর থেকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, তিনি কেন সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেন না? কেন আমরা সেই সময় সরকারের কাছ থেকে শুনতে হয় যে মব এটা একটা প্রেশার গ্রুপ? মব তো যেটা মানে আলোচিত হয়েছে যে প্রেশার গ্রুপ, মানে আপনি মব তো ফৌজদারি অপরাধ, যেটা একটা অন্যায়কে আপনি জাস্টিফাই করছেন। আপনি মব তো ফৌজদারি অপরাধ, তো ফৌজদারি অপরাধ আপনি যে করছে, আপনি তাকে কেন ধরছেন না, কেন আপনি বিচার করছেন? এখন নয়, রাজনৈতিক সরকারের অনেক বাধা থাকে, তার নিজের দল, অনেক কিছু। তো অন্তর্বর্তীকালীন সরকার তার সময়ে যতগুলো মব হয়েছে, শিক্ষকদের অপমান, অপদস্থ, এখানে হামলা, ওইখানে হামলা, তিনি বলেন আনসার বিদ্রোহ, আপনি আনসারদেরকে পিটাইছেন। এখন দেখেন, আমেরিকাতে আপনি যখন তখন যার ইচ্ছা বিরোধিতা করতে পারবেন, চিৎকার করতে, তর্ক। আপনি কোন একজন মানুষের গায়ে হাত দেন, আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট হয়ে যাবেন। তো কেন আপনি অ্যারেস্ট হয়ে যান? পৃথিবীর কোনো সভ্য দেশে আরেকজন মানুষের গায়ে হাত তোলা যায় না, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। যেই দেশে 500-550 মানুষ গণপিটুনিতে মারা যায়, সেই দেশের রাজনীতিবিদ, সে দেশের ব্যারিস্টার, সে দেশের শিক্ষক, সে দেশের সাংবাদিকের প্রত্যেকের লজ্জা হওয়া উচিত। এবং ইনায় বিনায় যারা নানানভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাদেরও লজ্জা হওয়া উচিত। দেখেন, এই বাংলাদেশে সেই আইয়ুব খান ক্ষমতায় আসছিল, তখন থেকে শুরু হয়েছে একটা উন্নয়নের গল্প, গত 55 বছর ধরে চলতেছে উন্নয়নের গল্প। যখন যে সরকার থাকে, তারা কেউ সিঙ্গাপুর, থাইল্যান্ড বানায় ফেলে, 100 দিন, 500 দিন, 5 বছর, 15 বছর সাফল্যের গল্প বানায় ফেলে। এই বাংলাদেশে 55 বছরে অনেক অবকাঠামোর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, মেট্রো, অনেক কিছু হয়েছে। তো হেলাল ভাই যেটা বললেন, মূল্যবোধ, আইনের শাসন, প্রাতিষ্ঠানিক কাঠামো, কোনোটা কি হয়েছে? এদেশের পুলিশ যখন ক্ষমতায় বিএনপি থাকে, সে কি বিএনপির একজন নেতাকে, আজুল বাড়ি হেলাল কোন একটা অপরাধ করলে চাইলেই পুলিশ ধরতে পারবে? মমিনুল ভাই কোনো অপরাধ করলে ধরতে পারবে? ছাত্র দল একটা করে ধরতে পারবে? আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগের কোন নেতাকে ধরতে পারবে? আওয়ামী লীগের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধরতে পারবে? আওয়ামী লীগের কোন এমপি কে, মন্ত্রীর দুর্নীতি আমাদের দুদক দেখে ক্ষমতায় থাকলে? বিএনপির কোন এমপি মন্ত্রীর দুর্নীতি দেখে তারা ক্ষমতায় থাকতে? অন্তর্বর্তীকালীন সরকার তার লোকের দুর্নীতি দেখে? এই রাষ্ট্র আপনি যদি সংকটটা বলেন, একটা মাত্র সংকট আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। দেখেন, একটা দেশ চরম গরিব হতে পারে, সেই দেশটাও টিকে যাবে যদি তার আইনের শাসন থাকে। আপনি যতই অবকাঠামো, উন্নয়ন ছিল সিরিয়ায়, উন্নয়ন ছিল লিবিয়ায়, উন্নয়ন ছিল ইরাক, বহু দেশে, সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে সমস্ত মানুষকে একযোগে বলতে হবে, তোমার আরেকজন মানুষের গায়ে হাত তোলার কোনো রাইট নাই। কারো গায়ে হাত তোলা মাত্র সে যে হোক, আপনি তাকে গ্রেফতার করবেন। এখন আপনি মাজারে হামলার সময় এক বয়ান দিবেন, পলিটিক্যাল হামলার সময় এক বয়ান দিবেন। আপনাদের আলোচনা শুনলেই বোঝা যায় আপনারা কে কাকে সেভ করতে চান, কে কাকে রক্ষা করতে চান। কেন বলেন না রে ভাই, আপনি মাফ করেন, যে করুক তাকে আপনি ইমিডিয়েটলি গ্রেফতার করুক বিএনপি সরকার, এবং এইটার জন্য আপনার কিছু লাগে না। আপনি এই সরকার, বিএনপি সরকার আছে, সে বার্তা দিক, কালকে যদি কোনো ক্ষমতাসীন দলের লোকজন এরকম আইন হাত তুলে নেয়, আপনি ইমিডিয়েটলি গ্রেফতার করেন। আপনি দেখেন পরের দিন থেকে হয় কিনা। এই যে আমাদের আইনের কাঠামো, আপনি দেখেন, আপনি আদালতে বিচার পাবেন, আপনি বিচার ডিপেন্ড করে আপনি কোন দলের উপর আছেন। আপনি পুলিশ গ্রেফতার করার সময় সে জানে এই পুলিশই তো এই দেশে 2013 সাল থেকে আপনার বিএনপি জামাতের কর্মীদেরকে সমানে গ্রেফতার করেছে না, এখন তারা গ্রেফতার করে না কেন? এই পুলিশই তো আওয়ামী লীগের লোকদেরকে স্যালুট দিয়েছে, এখন কেন গ্রেফতার করে? তার মানে হচ্ছে আপনি রাষ্ট্রটা এমন ভাবে বানিয়েছেন, এই রাষ্ট্রযন্ত্র জানে কখন কাকে ধরতে হবে, কখন তাকে মারতে হবে। এইখান থেকে যদি আপনি এখন বেরোতে চান, আজকে বিএনপি ক্ষমতায় থেকে বলুক
যে আইনের শাসন প্রতিষ্ঠা করব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কে করলো না অপরাধী, আপনি এই চর্চাটা শুরু করেন, দেখেন দেশ টিকবে। তা না হলে আপনি যত ধরনের কাজ করেন, যত ধরনের সেতু করেন, যত ধরনের রাস্তা করেন, দেশ দিন শেষে টিকবে না, আইনের শাসন টিকবে না। এবং এইটা কাউকে না কাউকে শুরু করতেই হবে। আপনি যে কোনো এক দেশের প্রধানমন্ত্রী কাউকে না কাউকে এই দায়িত্ব নিতেই হবে যে আমি আইনের শাসন করব। এমনকি আমি একটা কথা বলি, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীও বলতে পারেন না এই ঘটনায় মৃত্যুদণ্ড রায় হবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলতে পারেন না। শুনতে মনে হয় পপুলারিজম, রাষ্ট্রের প্রধানমন্ত্রী কোনো ঘটনার বিচারক ঠিক করবে, শুনতে মনে হয় খুব জনপ্রিয় কথা। এবং আমাদের খুব ভীষণ দুঃখ, আমি বলি শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস, আমরা ভেবেছিলাম তিনি রাষ্ট্রে আসার পর এই রাষ্ট্রের ইতিহাসে শিক্ষকদের অমর্যাদা, মানুষকে পিটানো, যে সংস্কৃতি হয়েছে এই দেশের সমস্ত রাজনীতিবিদ, আমরা এখন বুঝি যে সবচেয়ে খারাপ রাজনীতিবিদও কোনো অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমরা দেখেছি যে এই অনির্বাচিত সরকারগুলো গিয়ে এই দেশে কি করে, এবং ইনায়া বিনায়া যারা সমর্থন করেন, দেখেন আপনি বিএনপি করতেই পারেন আপনার স্বাধীনতা, আপনি জামাত করতেই পারেন আপনার স্বাধীনতা, আপনি আওয়ামী লীগ করতেই পারেন আপনার স্বাধীনতা, কিন্তু কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে বারবার বলি, আপনার এই রাষ্ট্রে দুর্নীতি করার রাইট নেই, আপনার কাউকে ক্রস ফায়ার দেওয়ার রাইট নেই, আপনি জেলখানায় কাউকে হত্যা করতে পারেন না, আপনি গ্রেনেড মেরে কাউকে হত্যা করতে পারেন না, আপনি কাউকে চাইলে তুলে ফেলে মারতে পারেন না, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী পাইলে কাউকে যখন তখন গ্রেপ্তার করতে পারেন না, চাইলেই কাউকে মিথ্যা মামলা দিতে পারেন না, চাইলেই কাউকে আপনি এইটা হচ্ছে আইনের শাসন। সেই আইনের শাসন করার দিকে কি এই 55 বছরে বিন্দুমাত্র এই রাষ্ট্র হেঁটেছে? একটা দিনও? দুঃখজনক হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্র একদিনের জন্য এমন ভাবে হাঁটেনি যেদিন আমরা আইনের শাসন দেখবো। কিন্তু আমাদের তরুণরা মুক্তিযুদ্ধ বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, যত কিছুই বলেন না কেন, আমরা কিন্তু চেয়েছি একটা সুন্দর বাংলাদেশ যে দেশে আইনের শাসন থাকবে। শেষ করি শুধু সিঙ্গাপুরকে উদাহরণটা দিয়ে, কথা আমি প্রায় বলি, লিকুয়ান যখন 1965 সালে সিঙ্গাপুরের দায়িত্ব নেন, মালয়েশিয়া সিঙ্গাপুরকে বের করে দেওয়া হয়েছে। লিকুয়ান ক্ষমতা এসে কি বললো? সে বললো আমি এই দেশ ঠিক করবো কি দিয়ে? সে বললো প্রথমত আমি দুর্নীতির আত্মীয়করণ করবো, দ্বিতীয়ত কি করবে সে? আমার রাষ্ট্রের পুলিশ, আমার রাষ্ট্রের প্রশাসন, আমার রাষ্ট্রের আইনকে আমি এমন করবো যে এইখানে সাধারণ মানুষ সর্বোচ্চ সেবা পাবে, কোনো দল দেখবে না। আমি মনে করি বাংলাদেশকে ঠিক করার জন্য যারাই নির্বাচিত সরকার আছে, প্রধানমন্ত্রী, বিএনপি, এই হেলাল ভাই বা যারা আছেন, আপনাদেরকে বলবো আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন, যেন ওই আইন আদালত সেইভাবে ঠিক করে। এই যারা আমাদের টকশোতে বসে কথা বলে, এই রাজনীতির পথ পদবীর নামে এত ভীষণ নোংরা কথাবার্তা বলেন, ইনায়া বিনায়া মবকে জাস্টিফাই করেন, ভীষণ দুঃখজনক। মনে রাখবেন, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে একজন মানুষের বাঁচা যায় না, এবং আল্লাহ তাআলা কোরআনে বলতেছে কেউ একজন মানুষের জীবন বাঁচাইলো, সূরা মায়েদার 32 নম্বর আয়াত, সে পুরো পৃথিবীকে বাঁচাইলো। আর যে একজন মানুষকে হত্যা করলো, পুরো পৃথিবীকে হত্যা করলো। পৃথিবীতে মানুষের যে মূল্যবান কোনো কিছু হতে পারে না। আশা করি এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে একটা মানুষও মারা যাবে না অনৈতিকভাবে।